স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বহু বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে বাংলা ভাষার ঈদ সংখ্যার চর্চা। পাঠক ও লেখকের বিশেষ আগ্রহ থাকে এই সংকলন নিয়ে। ঈদ সংখ্যার গুণগত মান বজায় থাকছে কতটা, এসব নিয়ে আজকের আলোচনা। ঈদ সংখ্যা কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পরিচালক বাংলাদেশ শিশু একাডেমি আনজিল লিটন, আছেন অন্যদিনের নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ নাসের এবং কবি ও সাহিত্যিক ইরাজ আহমেদ। স্বাগত আপনাদেরকে। আনজির, আপনার কাছ থেকেই প্রথমে শুরু করতে চাই। ঈদ সংখ্যা, এবারের ঈদ সংখ্যাগুলি কীরকম দেখছেন, যেগুলি ইতিমধ্যেই আপনার হাতে এসেছে বা আপনারাও কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলিও আমরা জানবো। একটু জানতে চাই এই বছরের ঈদ সংখ্যা সম্পর্কে। আমারটা দিয়ে শুরু করি, কারণ শিশু একাডেমি শিশুদের জন্যে। তো এবার শিশু একাডেমি আমার মনে হয় যে প্রথমবার মধ্যে একটা ঢাউস বলতে বাচ্চারা ক্যারি করতে পারবে সেই অর্থে ঢাউস প্রায় 178-72 পৃষ্ঠার মতন একটি ঈদ সংখ্যা করেছি। এবং এখানে আমাদের দেশে যারা শিশু সাহিত্য করেন এবং যারা শিশু সাহিত্যের বাইরেও যারা গল্পে উপন্যাসে মানে যারা আমি মনে করি অনেক মর্যাদাবান লেখক, তাদেরকে আমরা ইনভলভ করেছি। পাশাপাশি আমাদের ঈদ সংখ্যার আরেকটি বৈশিষ্ট্য আমি বলবো যে আমি ছোটদের লেখা তো থাকেই, তো ছোটদের লেখাকে এবার বড়দের সাথে মিলিয়ে করেছে। মানে আলাদা করে ওই পাতাটা করি নাই যে ছোটদের আঁকা ছোটদের লেখা, সেরকম না, ছোটরাও বড়দের সঙ্গে আছে। এখন আমি সুকুমার বড়ুর একটা ছড়া ছাপলাম, পাশে একটা বাচ্চা হয়তো ক্লাস 4-এ পড়ে বা 5-এ পড়ে, তার একটা ছড়া ছাপলাম। ওই বাচ্চাটার কিন্তু সারা জীবন মনে থাকবে যে আমার লেখাটা প্রথম সুকুমার বড়ুয়ার সাথেই ছাপা হয়েছিল। এই চিন্তা করে আমরা ছোট বড় মিলে একসাথে এই সংখ্যাটা করেছি। আর আপনি যেটা বলেন যে সার্বিকভাবে আমি দেখেছি, আমার অন্যদিন দেখেছি, অন্যদিনের ঈদ সংখ্যাটা অন্যদিন বরাবরই একটা ঈদ সংখ্যার একটা ঐতিহ্য হয়ে উঠেছে এখন, কারণ এটা প্রায় 22 বছর হয়ে গেল অন্যদিনের ঈদ সংখ্যাটা। এটাই আমাদের একটা, কারণ বিচিত্রার পরে যদি ধরা হয় আমার মনে হয় অন্যদিনের ঈদ সংখ্যাটাকে ধরতে হবে। এর মর্যাদা, এর লেখক গুণ, তারপরে লেখার কোয়ালিটি। পাশাপাশি এবারে ঈদ সংখ্যাগুলো আমার মনে হয় আগে যেরকম শুধু ম্যাগাজিন বা আপনার দৈনিক পত্রিকাগুলোর উপর নির্ভর ছিল, এবার তা না, অনেকেই করছে। সাপ্তাহিক পত্রিকাগুলোও করছে, পাক্ষিকগুলোও করছে, মান্থলি যেগুলো বের হয় তারাও করছে। তো একটা বর্ণাঢ্য রূপ আসছে। এবং এই বছরের শুধু না, আমরা বলতে পারি যে প্রায় এই শতাব্দীতে প্রবেশ করার পরেই কিন্তু আমরা ঈদ সংখ্যার মানে কলেবরটা অনেক বৃদ্ধি হতে দেখেছি এবং মানুষেরও আগ্রহ একই সঙ্গে বেড়েছে যে সেটা বোঝা যায় আব্দুল্লাহ নাসের, যে ঈদ সংখ্যাগুলিতে বিজ্ঞাপন দাতাদের আগ্রহ দেখে আমরা কিছুটা আঁচ করতে পারি যে এখানে কেন তারা এত আসছেন এবং নানানভাবে নতুন নতুন পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য নতুন নতুন কৌশলের অংশ হিসেবে প্রচারণা আসছে। তো নাসির ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে ঈদ সংখ্যা এবারেরটা নিয়েই প্রথমে জানবো। সামগ্রিক ঈদ সংখ্যা সম্পর্কেও আপনার একটু পর্যালোচনা জানতে পারলে আমাদের জন্য ভালো। আচ্ছা, যেটা আনজির বললেন যে সেই পুরনো ঐতিহ্য ধরে রেখে এবার আমরা 22তম ঈদ সংখ্যা বেরোলো অন্যদিনের। তো বৈচিত্র্যের দিক থেকে, বিষয় বৈচিত্র্যের দিক থেকে একই রকমভাবে চেষ্টা করা হয়েছে যাতে বৈচিত্র্যময় লেখা সংযোজন করা যায়, সম্পাদনার দিক থেকে কতটা উন্নত করা যায় এবং উপস্থাপনার দিক থেকেও একই রকম বৈচিত্র্য বা মুদ্রণ সৌকর্য কতটা বৃদ্ধি করা যায়, এই সব বিষয়গুলোই যুক্ত করার চেষ্টা করা হয়েছে। আর আপনি যেটা বললেন যে এই শতাব্দীর শুরু থেকে ঈদ সংখ্যার আকার, পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি বিষয়গুলো, হ্যাঁ, এবং ঠিক শতাব্দী শুরু হওয়ার 3 বছর আগে 97-তে আমরা অন্যদিন যখন করি 400 পৃষ্ঠার ঈদ সংখ্যা, এবং ওই সময় এটা ছিল সবচেয়ে বেশি পৃষ্ঠার ঈদ সংখ্যা। 97-তে হয় অন্যদিন ঈদ সংখ্যা, এবং ওইখানে একই রকমভাবে যে একটা পরিবর্তন কিন্তু ওইখান থেকে বোধহয় চালু হলো। রঙিন মুদ্রণ সৌকর্যের কথা, এবং একই সঙ্গে দৈনিকগুলিও আসা শুরু করলো তারপরে। পরবর্তী 3-4 বছরের মধ্যে একে একে দৈনিকগুলো যুক্ত হতে 2000-এর পরে। তো যেমন আমরা যেটা বললাম যে প্রথম বছর 97-তে যেটা হলো 400 পৃষ্ঠার ঈদ সংখ্যা, সেখানে 80 পৃষ্ঠা ছিল রঙিন, 4 রঙা, সেটাও প্রথমবারের মতো। উপন্যাসের অলঙ্করণ হলো রঙিন, প্রথমবারের মতো। কবিতার অলঙ্করণ হলো রঙিন, প্রথমবারের মতো।
এবং অনেক কিছু এখানে প্রথমবারের মতো ঘটেছে। তো এবং তারপরে বছর 4-5 পর থেকে দৈনিকগুলো যুক্ত হলো। এর ফলে হলো কি, প্রতিযোগিতাটা তীব্র হলো। এটা খুব আমি ইতিবাচক অর্থে দেখি যে প্রতিযোগিতাটা বাড়াতে সবার মধ্যেই এক ধরনের বেটার কিছু করা, অধিকতর ভালো কিছু করার একটা প্রবণতা তৈরি হলো, এবং সেখান থেকে নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে। প্রতিযোগিতা থাকলে তার থেকে ভালো কিছু নিশ্চয়ই হবে, সেইটা হলো। আরেকটা যেটা মজার বিষয় আপনি উল্লেখ করেছেন, বিজ্ঞাপন যারা দেন তাদের আগ্রহ, তাদের কৌতূহল এবং নানাভাবে বিজ্ঞাপনের উপস্থিতি, যে একেবারে সাধারণ একটা পূর্ণ পৃষ্ঠা একটা বিজ্ঞাপন তা কিন্তু না, নানা রকম স্পন্সর আইটেম হিসেবে কাভার থেকেই শুরু হয়েছে। কাভার থেকে আমরা কাভার থেকে, যদিও আমরা আমাদের এই 22 বছরে কখনো কাভারটা ছেড়ে দেইনি বিজ্ঞাপনের জন্য, প্রথম যে ফ্রন্ট কাভার যেটা, কিন্তু ওই যে যেটাকে বলে পুট, পত্রিকাটা এভাবে রাখলে যে পাশে যে ইয়েটা পড়ে ওই পুট, সেখানে বিজ্ঞাপনের জন্য স্পন্সর যাচ্ছে, আর অন্য যে বিজ্ঞাপনের পাতাগুলো যাচ্ছে, উপন্যাসগুলো স্পন্সর হচ্ছে বা বিশেষ কোনো লেখায় স্পন্সর হচ্ছে ছোট স্ট্রিপ বিজ্ঞাপন দিয়ে। সো এই নানা রকমের কিন্তু বৈচিত্র্য আসছে, এবং বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনী সংস্থাগুলো, যারা বিজ্ঞাপন এই প্রতিষ্ঠান, যারা তার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে চান, তাদের জন্য কিন্তু নানা রকম ক্ষেত্র তৈরি হয়েছে এই বিজ্ঞাপনের। এবং সব মিলিয়ে আমি খুব ইতিবাচকভাবে দেখি আমাদের এই যে ঈদ সংখ্যার, অন্তত গত 2 দশকে আমাদের ঈদ সংখ্যার যে অবস্থা এবং যে পরিবর্তন ঘটেছে, খুব ইতিবাচকভাবে দেখি আমি। এবং সেই জন্যই আমি বলছি বিজ্ঞাপনটা আলাদাভাবে চোখে পড়ে, যে ঈদ সংখ্যার যেভাবে বিজ্ঞাপনগুলি বিন্যাস করা হয় সেটা কিন্তু নিয়মিত সংখ্যায় থাকে না, ফলে ওইটা একদিক থেকে বলা যায় যে ওটা আলাদা করে ফেলে। অনেক ক্ষেত্রে পাঠক এটাতে খুব খুশি হয় যে তা না, কিন্তু তারপর আমি বলবো যে এটার বিন্যাসগত একটা ভিন্নতা তৈরি করে দেয়, এবং সেটা নিশ্চয়ই এটা অনেকটা পত্রিকার সঙ্গে যারা যুক্ত, আমি বলবো তাদেরও দায়িত্ব আছে বিজ্ঞাপনটাকে কি করে উপস্থাপন করবে, হ্যাঁ, যাতে পাঠকের ওই যে যেটা বললেন আপনি, অনেক সময় হয়তো পাঠকের বিরক্তির উদ্রেক না করে আমি একই সঙ্গে আমার ঈদ সংখ্যার কন্টেন্ট এবং বিজ্ঞাপন দুটোই পাঠকের পাতে কি করে দিতে পারি, সেটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। যে ওইখানেই আসলে আলংকারিক, মানে যিনি এটার অলংকরণ করবেন তার একটা বড় চ্যালেঞ্জ, যে কিভাবে এটা অ্যাকোমোডেট করা হবে। ইরাজ আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই যে ঈদ সংখ্যা নিয়ে প্রচণ্ড আগ্রহ থাকে পাঠকের। তার প্রথম একটা কারণ হচ্ছে যে অনেকগুলি তাদের আগ্রহের বা যেসব লেখকের লেখার জন্য তারা অপেক্ষা করে আছেন, তারা একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে পান, ফলে এটা পাঠকদের জন্য একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা। এবং ঈদ নানানভাবে সাজানোর একটা ব্যাপার থাকে, প্রত্যেকেরই কিন্তু একটা চেষ্টা থাকে যে তারটা আলাদা করতে, ফলে সেইখানে আমরা দেখি যে সেই প্রতিযোগিতার কারণে, নিজের ভিন্নতার কারণে, স্বাদে একটা বৈচিত্র্য আনার কারণে ঈদ সংখ্যা প্রতি বছরই কিন্তু মানে তুলনামূলকভাবে আরও বেশি গ্রহণযোগ্য হচ্ছে মানুষের কাছে। পাঠকের সংখ্যাও আমরা দেখছি যে একরকম বাড়ছে তুলনামূলকভাবে, শুধুমাত্র ঈদ সংখ্যা কেন্দ্রিক। নিয়মিত সংখ্যা পড়েন না এরকম অনেক পাঠকও কিন্তু ঈদ সংখ্যা পড়ছেন। ফলে এই বিষয়গুলি লেখক হিসেবে কিভাবে দেখছেন, বাড়তি কোনো যোগাযোগের ক্ষেত্র তৈরি করছে কিনা ঈদ সংখ্যা? সেটা তো অবশ্যই, যে ঈদ সংখ্যার ঐতিহ্যটা বাংলাদেশে যখন শুরু হয় দেশ স্বাধীন হওয়ার পরে, এটা এর আগেও কেউ কেউ হয়তো করেছিলেন, বেগম পত্রিকা হয়তো তখন একটু শুরু করেছিলেন, কিন্তু প্রফেশনালি যদি বলি সাপ্তাহিক রোববার, সাপ্তাহিক বিচিত্রা এবং সন্ধানী, এই 3টি কাগজ মিলে এক ধরনের পেশাদার ঈদ সংখ্যা তৈরি করার একটা। তখন আমি বিচিত্রায় সাংবাদিকতা করতাম 80-র দশকে। আমি তখন দেখেছি যে লেখকদের লেখার উদ্দীপনা, মানে অনেককে আমি অফিসে এসেও অনেক বড় লেখককে বসে শেষটুকু শেষ করতে দেখেছি উপন্যাসে। তো লেখকদের এক ধরনের উদ্দীপনা ঈদ সংখ্যা নিয়ে থাকে, এবং এটা যত দিন যাচ্ছে, নাসির ভাই বলছিলেন যে এই গত 2 দশকেও কিন্তু এটা ক্রমশ বাড়ছে এবং ঈদ সংখ্যাগুলো মোটা হচ্ছে। আমরা বলি যে ঢাউস সাইজ, আঞ্জির বলছিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের এই আমরা এখন বই কম পড়ি, কিন্তু আমাদের যদি সেই অর্থে যদি বলেন যে পাঠক বই কম পড়তে দেখা যায়, কিন্তু ঈদ সংখ্যা বোধহয় আমাদের একটা কালচারের মতো ব্যাপার হয়ে গেছে, সংস্কৃতির অংশ। যে লোকটি এই আজ ছুটি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, কাল যে লোকটি বাড়ি চলে যাবে, সে যাওয়ার সময় হয়তো 3টা সংখ্যা কিনে নিয়ে দোকান থেকে, তার শেষ কেনাটা হয়তো ঈদ সংখ্যা, কারণ এটা একটা কালচার। সেই হিসেবে আমরা যারা লেখক, তাদের কাছে আমরা কিন্তু সারা বছর ঈদ সংখ্যার দিকে তাকিয়ে থাকি।
যে আপনি যে কথাটা বললেন যে একটা প্ল্যাটফর্মের ভেতরে অনেক লেখককে পাওয়া যায় এবং আমরা জানি যে অনেক পাঠককে আমরা পাবো যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ফলে সেই জিনিসটার একটা আশা আমাদের ভেতরে থাকে যে ঈদ সংখ্যায় নিজের সেরা লেখাটাও লিখতে চেষ্টা করা, পাশাপাশি একটা ভালো ঈদ সংখ্যার মধ্যে নিজের নামটাকে জায়গা দেওয়ার একটা চেষ্টা করা। এই হিসেবে বাংলাদেশে এখন আমার কাছে মনে হয় যে ঈদ সংখ্যার একটা আলাদা সংস্কৃতি, আলাদা লেখকদের মধ্যে একটা আলাদা প্রতিযোগিতার জায়গা আছে। কারণ কে কোথায় লিখছে, কটা লিখছে, একটা সময় ছিল যেটাকে আমি এখন মিস করি। আমি আজকে ঢুকতে ঢুকতে কথা বলছিলাম যে একসময় পহেলা বৈশাখেও কিন্তু এই ধরনের আয়োজন হতো, কিন্তু আজকাল কাগজগুলো ওই জায়গা থেকে একটু সরে এসছে, তারা ঈদ সংখ্যার উপরই বেশি ফোকাস করছে। কিন্তু আমার মনে আছে যে এই 5-10 বছর আগেও পহেলা বৈশাখে বিশেষ এবং মোটা মানে বড় কলেবরই ঈদ সংখ্যা বের হতো এবং সেটাতেও লেখকরা প্রচুর লিখতেন। এই জিনিসগুলো বোধহয় আমাদের এখানে থাকা উচিত। মানে আমি জানি না বিজ্ঞাপন, আপনি বলছিলেন যে বিজ্ঞাপন প্রচুর আসছে, ফলে বাণিজ্যিকভাবে এটা বাজে পরিণতি লাভ করবে আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা থাকা উচিত, লেখকদের জন্য থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই ঈদ সংখ্যা কিন্তু আরো একটা অন্য জায়গায়ও তৈরি করে, যেটা খুব বলা যায় যে এখনকার সংবাদ পত্রগুলিতে খুব বেশি দেখা যায় না। এটা আগেও একদিন আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে অন্তত ঈদ সংখ্যাকে কেন্দ্র করে পত্রিকাগুলি লেখকদের সঙ্গে যোগাযোগ করে, বোঝার চেষ্টা করে যে আমরা কি করছি, আপনারা কি লিখছেন, দুইটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য। আগে যেটা একটা পত্রিকা অফিস কেন্দ্রিক বিরাট আড্ডা ছিল লেখকদের, সেই জিনিসটা এখন আর নেই। এখন ইমেল কেন্দ্রিক আড্ডা হয়, কম্পোজ করতে হয় না এখন। এখন লেখক নিজে কম্পোজ পাঠিয়ে দিচ্ছে, শুধু মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু ওইখানে যে এক ধরনের সৃজনশীল আড্ডার পরিবেশ ছিল এবং ব্যাপক অনেক নতুন নতুন লেখার রসদ সেখানে আদান প্রদান হতো, সাংবাদিকরাও পেতেন, লেখকরাও পেতেন। সেই জায়গাটা আসলে এখন খুব আর দেখা যায়, সেই জায়গাটা হারিয়ে গেছে। কিন্তু তারপরে ঈদ সংখ্যা উপলক্ষে কিন্তু একটা যোগাযোগ তৈরি হয়, যে শুধুমাত্র যে কি আছে লেখা সেরকম না, আমরা এরকম একটা কিছু করতে চাচ্ছি, এই আঙ্গিকে কিছু দেওয়া যায় কিনা, সেরকম যোগাযোগগুলিও কিন্তু বেশ আগে থেকে হয়। আমরা একটা বিরতি যাবো ইরাজ ভাই। যেই জিনিসটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঈদ সংখ্যা কেন সাধারণের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, সেটা আমরা দেখার চেষ্টা করি। একটা বিষয় যেটা মনে হয় যে বাংলাদেশে কিন্তু বই এক ধরনেরই হয়, অন্যান্য দেশে কিন্তু দামি বই এবং পেপার ব্যাকের মতো পপুলার সিরিজ, সেগুলি কিন্তু একই টেক্সটেরই 2-3 ধরনের ভার্সন তৈরি হয়। বাংলাদেশে সেটা যেহেতু নাই, ফলে পেপার ব্যাকের চাহিদাটা যদি বাংলাদেশে থেকে থাকে, সেটার অনেকখানি কিন্তু পূরণ হয় এই ঈদ সংখ্যাটির মধ্য দিয়ে, এবং যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে অনেকের মধ্যেই এই সংগ্রহের প্রবণতাটা অনেক বেশি। সেইটার একটা সুযোগ অবশ্যই আছে এবং সেটা নিশ্চয়ই অন্যান্য দিকেও এটার সুযোগ বাড়ানো যায় কিনা সেটাও আপনাদের কাছ থেকে জানতে চাইবো। একটা বিরতির পরে ফিরে আসছি আপনাদের আজকের বাংলাদেশের নিচে একটা বিরতি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আনজির লিটন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে শিশু একাডেমি যেই কাজগুলি করছে সেই নিয়মিত কাজের মতো যেহেতু এই বছর আপনারা শিশুদের জন্য বিশেষ সংখ্যা করলেন, সেইটা আসলে মূল উদ্দেশ্যটা কি এবং শিশুদের কাছে সেই উদ্দেশ্য যাচ্ছে কিনা? আমার উদ্দেশ্যটা এরকম যে আসলে ঈদ মানে তো আনন্দ, তো ঈদে ঘুরবো, বেড়াবো, দাওয়াত খাবো, এটা তো চলবেই, কিন্তু পড়াও যে একটা আনন্দের ব্যাপার, এটা আমি এই মেসেজটুকু আমি ঈদ সংখ্যার মধ্যে দিতে চাইছি এবং সেই হিসেবে আমরা ঈদ সংখ্যাটা তৈরি করেছি। যাতে তুমি পড়ো, কি পড়বা, তুমি দেখো কত বড় বড় লেখকেরা কি কি গল্প লিখেছে, সে তো ছোটদের জন্যই লিখছে। তো আমরা চাচ্ছি যে এর মধ্যে দিয়ে, এই ঈদ সংখ্যার মধ্যে দিয়ে তাদের একটা পড়ার অভ্যাস করে উঠুক। তার বইটা যখন হাতে নেবে, সে যখন পাতা উল্টাবে, কোনো না কোনো লেখা তাকে টাচ করবে। সব লেখা হয়তো সে পড়বে না, কিন্তু একটা গল্প বা একটা ফিচার তাকে কিন্তু পড়ায় আকৃষ্ট করবে। এই আকৃষ্ট করার মধ্য থেকে কিন্তু তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি গ্রো করবে এবং এইভাবেই পাঠকের মধ্য থেকেই তো লেখক হয়। আমরা যারা লিখছি, আমরা কিন্তু এক পাঠকই ছিলাম। তো পাঠকের মধ্যে লেখক সৃষ্টির জায়গাটা আমাদের খুব তৈরি করতে হবে। যেমন ঈদ সংখ্যাগুলো কিন্তু এই কাজটা খুব পারে। তো আমি যেটা বলবো, আমার কাছে একটা জিনিস মনে হয় কি, এটা নাসির ভাই বা ইরাজ আপনারাও করতে পারবেন, যে এত কিছু ভিড়ে না, ঈদ সংখ্যাটা না একটু লেখক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে আমরাই খোঁজ নিচ্ছি, আমরাই দেখছি, কিন্তু পাঠক ওই অর্থে, সাধারণ পাঠক অনেকটাই
অনেকটা ডিটাচড হয়ে যাচ্ছে। এত পত্রিকার ভিড়ে না আসলে লেখকরাই, আর আমি বলবো যে বাংলাদেশে লেখকের সংখ্যা অনেক বেশি, অনেক লেখকের সংখ্যা অন্য যে কোনো সময়ের চাইতে এখন অন্য অনেক সময় বেশি। এবং এই প্রজন্মের যারা আছে, আমি তো মনে করি অন্য 80 দশকের চেয়ে ওই তরুণদের যদি ব্যাচটা ধরে, আমি মনে করি এই সময়ের তরুণরা বেশি লিখছে। তো এটি আমাদের জন্য একটা ইতিবাচক দিক। হয় কি লেখকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা হয়, যেটা নাসির ভাইয়ের কথার মধ্যে এক ধরনের হিন্স ছিল, যে লেখকরা দেখছে যে ওই পত্রিকাতে কে লিখছে, কেমন লিখছে, লেখক নিজে নিজেই কিন্তু খোঁজার চেষ্টা করছে। এটা একটা পজিটিভ দিক, যে আমাদের ভালো লেখার জন্য এই ধরনের ঈদ সংখ্যা একটা ভূমিকা রাখতে পারে, যে আমি কি লিখবো বা আমি কি লিখছি। কিন্তু পাঠকের যে কথাটা বললেন সেই ক্ষেত্রে মানে আগে আমরা যেটা দেখেছি যে আগে পাঠকদের যে ফোরামগুলি ছিল সেগুলি আসলে পাঠকেন্দ্রিকই, এখনো ফোরাম আছে কিন্তু সেই ফোরামগুলি অনেক বেশি সাংগঠনিক কাজ করে বলে আমরা দেখি। প্রায় সব পত্রিকা বা আমরা বিচিত্রা যখন পাঠক ফোরাম ছিল তারা কিন্তু এগুলি নিয়ে এমনকি আলোচনা, ওই অর্থে পাঠক ফোরাম ছিল না, না ব্যক্তিগত বিজ্ঞাপন এবং চিঠিপত্র বিভাগের কিছু লোকজন নিজেরা যোগাযোগ করতো, বাট বিচিত্রা পৃষ্ঠপোষকতা করতো না। কিন্তু সেটার একটা চিপাচস, এরা কিন্তু এই মানে বলা যায় যে যা কিছু ছাপানো হচ্ছে সেগুলি নিয়ে একটা আলোচনা, সেগুলি নিয়ে মতামত, সেইটাই ছিল। এখনকার পাঠক ফোরামগুলি যেগুলি আছে সেগুলি আমরা দেখছি যে চরিত্রগতভাবে একটু পরিবর্তন, মানে টেক্সট নিয়ে আলোচনার চাইতে বরং অন্যান্য কাজ। আমি বলতে চাই কি এখনকার পাঠক ফোরাম বা যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে কি অ্যাক্টিভিস্টের পর্যায়ে গেছে। আর আগে যারা পাঠক ছিল তারা কিন্তু লেখক বা একটা ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে আসতো, এখন কিন্তু ওই জায়গাটা নাই, ফলে ওই প্ল্যাটফর্মটা মিস করি আমরা। আগে কিন্তু পাঠকের সঙ্গে সেই কোথা থেকে একটা চিঠি লিখেও পাঠায় দিত পাঠকরা, যে এবং অনেকে বিখ্যাত হয়ে আছে শুধুমাত্র চিঠি লিখে লিখে বিখ্যাত, এখনো সেই নামগুলো বলা যায়, যেমন এই যে রেজাউল করিম খোকন, তারপরে হাজার চিঠি লিখেছে কবিতা হালদার, অনেক কিছু, ইভেন তসলিমা নাসরিন আপা, সেও তো নাসরিন আপাও কিন্তু একসময় চিঠি দিয়ে লিমা নাসরিন নামে উনি চিঠি লিখতেন। ব্যক্তিগত বিজ্ঞাপন এই জায়গাটা কিন্তু আর দাঁড়াচ্ছে না। এই জায়গাটা যে পাঠকের সঙ্গে লেখকের, যদিও এখন প্ল্যাটফর্ম অনেক, ফেসবুকে নানান রকমের আছে, কিন্তু ওই জায়গাটা হয়তো আরেকটাই হয়তো সময়ের কারণে বা যুগের চাহিদাতে, টেকনোলজিতে নানাভাবে হওয়ার কারণেই হয়তো ওই পরিবর্তনটা বাস্তবতাকে মেনে নিতে হবে, হ্যাঁ মানতে হবে। কিন্তু তারপরও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে আমাদের সাহিত্য সৃষ্টি, লেখকদের ভাবনা, এই সব কিছুরই একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে ঈদ সংখ্যা। অবশ্যই সেটি, তাতে কোনো সন্দেহ নেই। সেইটাই আমরা মনে করি যে আরো কিভাবে মানে এই জায়গাটা আমরা বলতে পারি না যে শুধু টেকনোলজি সময়ের জন্য, আসলে কিছু কিছু জিনিস কিন্তু শেষ পর্যন্ত ক্লাসিক, এবং ক্লাসিকটাকে রেখে দেওয়ার কোনো একটা প্রক্রিয়া থাকতে হবে। যে আগে লেখকরা যে আড্ডাটা ধরেন আমেরিকান কালচারাল সেন্টারে দিত, সেই আড্ডাটা এখনকার লেখকরা কোথায় দেয় আমরা জানি না, নিশ্চয়ই তারা দেয়, হয় তারা এটা অন্য কোনো জায়গায় দেয়, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা লেখকদের স্বার্থ এবং এটা মানে পাঠক এবং লেখকের মিথস্ক্রিয়াটা চালিয়ে রাখা এক ধরনের কিন্তু কাউকে না কাউকে করতে হবে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইত্যাদি কিছু, ওখানেও অনেক পাওয়া যাবে এই ধরনের লেখা কেন্দ্রিক আলোচনা, কোন একটা পত্রিকার বিশেষ সংখ্যা কেন্দ্রিক আলোচনা কম বেশি পাওয়া যাবে। কিন্তু সুতরাং ওই যে আমি যেটা বললাম যে যুগের কারণে, প্রযুক্তির কারণে নানা রকম পরিবর্তন এসেছে, তো সেই পরিবর্তনেরই হয়তো এইটা আরেকটা ফর্ম। এটা তো নিশ্চয়ই একসময় ছিল না। হ্যাঁ, ফেসবুকে যেমন আমি গত 10 দিনে দেখেছি ঈদ সংখ্যা নিয়ে নানা রকমের মন্তব্য, নানা রকমের আলোচনা সমালোচনা। অনেকে বলছেন যে না ওই মাত্রায় বৈচিত্র্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কেউ বলছেন যে না এই ঈদ সংখ্যাটাতে বৈচিত্র্য আছে। একজন আবার পাল্টা প্রশ্ন করছেন যে ওই ঈদ সংখ্যাটাতে যে আপনি বললেন বৈচিত্র্যটা কোথায়, উনি আবার জবাব দিচ্ছেন। সো এই মানে এটা এই ধরনের কি বলবো, এটা একটু বলে রাখি কিন্তু হচ্ছে। আসলে আপনি এটা খেয়াল করবেন যে ঈদ সংখ্যাকে ঘিরে টেলিভিশন গুলো কিন্তু অনুষ্ঠান করছে, প্রোগ্রাম করছে, বিভিন্ন চ্যানেলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান হচ্ছে যে ঈদ সংখ্যাকে ঘিরে, শুধুমাত্র ঈদ সংখ্যাকে ঘিরে অনুষ্ঠান হচ্ছে। এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তো ঈদ সংখ্যার এই চাহিদাটা ছিল বলেই বা আছে বলেই এই ধরনের। তবে আমি একটা ছোট কথা দুজনের সঙ্গে যোগ করতে চাই, এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেহেতু উঠলো, আমি মনে করি যে এই ঈদ সংখ্যার উত্তেজনাকে কিন্তু যদি আমরা ধরে নিই যে খানিকটা কমেছে কিনা, নাসির ভাই বলছিলেন যে এখন সময় বা যুগ এরকমই, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ঈদ সংখ্যার উত্তেজনাকে একটু প্রশমিত করেছে
কারণ উনিও বললেন যে ওইখানে কিন্তু আলোচনাটা হয়ে যায়, সেটা ঈদ সংখ্যার আলোচনা হচ্ছে। কিন্তু বহু লেখা আমরা কিন্তু চটজলদি একটা জায়গায় লেখকরাও পৌঁছানোর জন্য আমরা অনেক লেখা কিন্তু ফেসবুকে বা অন্য কোথাও পোস্ট করে দিচ্ছি, সেটাতে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এবং সেই যে ঈদ সংখ্যায় মানে আমাদের আর ভেন্টিলেটর একটাই ছিল, এই বাষ্প বেরিয়ে যাওয়ার পথ এখন কিন্তু অনেক। তাতে আপনি যে বলছিলেন যে পাঠকের সঙ্গে লেখকের যে এক ধরনের দূরত্ব, সেটা হচ্ছে কারণ লেখক ফেসবুকের পাতায় বসে তার বাষ্পটা বের করে দিচ্ছে। কিন্তু আগে যেটা হতো যে তাকে পত্রিকা অফিস পর্যন্ত যেতে হতো, বা একটি সুযোগ ছিল একটি ঈদে একটি ঈদ সংখ্যা বের হবে, তার জন্য সারা বছর ধরে তার প্রস্তুতি। কিন্তু এখন দেখা যাচ্ছে সে নানান রকম প্রস্তুতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, ফলে লেখকের প্রতিযোগিতাও যেমন বাড়ছে, আবার ঈদ সংখ্যা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কিছুটা অভ্যাসেরও জায়গায় চলে গেছে। তবে সেইটা ভালো কথা নয়, ঈদ সংখ্যার এই ঐতিহ্য আমাদের ধরে রাখতেই হবে। অবশ্যই, এবং ঈদ সংখ্যা এই ঐতিহ্যটা ধরে রাখা, এবং একই সঙ্গে যেহেতু সংখ্যা বাড়ছে, যখনই আপনার সংখ্যা বাড়ে তখনই কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে মানের ব্যাপারটা কিভাবে আমরা একই জায়গায় রাখবো। আমরা বাড়ানোর জন্য তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু এই চ্যালেঞ্জ কিন্তু সারা পৃথিবীতেই। আমাদের এখানে যেহেতু এই সংখ্যাটা অনেক দ্রুত বেড়েছে, জিওমেট্রিক গ্রোথ, ফলে এখানে আমাদের চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করছি একটু এই বিষয়ে জানতে চাইব একটা বিরতির পরে। আজকে বাংলাদেশের নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইরাজ আহমেদ, আপনার কাছ থেকে একটু লেখক হিসেবেই জানতে চাই যে নানান রকম প্রত্যাশা থাকে, লেখকরা অপেক্ষায় থাকে, সেটা আমরা শুনেছি। প্রত্যাশাগুলি কি রকম থাকে যে একটা ঈদ সংখ্যা এরকম আপনারা চান, বা এরকম হইলে মনে হয় যে খুব ভালো লাগে যাচ্ছে এই ঈদ সংখ্যাটা লেখকদের দৃষ্টিকোণ থেকে ভালো হয়েছে, বা আমার নিজের প্রত্যাশাটা পূরণ করেছে? সেটা যদি বলেন যে আমি প্রথমে লেখক হিসেবে যে এইটুকু বলতে চাই যে প্রথমে আমরা চাই আমাদের ভালো লেখাটা দেওয়ার জন্য, এটা হলো আমাদের প্রথম প্রত্যাশা নিজের কাছে। আর পত্রিকার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে মেকআপটা, গেট আপটা, পত্রিকার লুকটা কম বানান বিভ্রাট বা ছাপার বিভ্রাট। বানান বিভ্রাটের চাইতে বেশি হচ্ছে ছাপার বিভ্রাট হয় অনেক জায়গায়। অনেক জায়গায় আছে যে উনি বুঝবেন যে জয়েন্ট মিসিং হয়ে যায়, এক লেখা প্যারাগ্রাফ অন্য লেখায় চলে যায়। এগুলো একজন লেখকের জন্য এই ধরনের সংখ্যায় খুবই ব্লান্ডার, কারণ সে তার হয়তো সেরা চেষ্টাটাই সেখানে সে করেছে। সেই হিসাবে আমরা মনে করি যে একটা নির্ভুল সুন্দর কাগজ, ঝলমলে একটা প্রচ্ছদ, সুন্দর ভেতরে ইলাস্ট্রেশনগুলো অনেক সুন্দর, সেটা আমাদের কাছে খুবই কাম্য। আমরা মনে করি যে সেটা হওয়া, এবং পাশাপাশি একটা জিনিস আমরা কামনা করি যে প্রতিযোগিতার বিষয়টিও। অনেকে হাসেন যে কটা সংখ্যায় লিখলা, 5টা 6টা 7টা, কিন্তু আমি মনে করি এটা খুব স্বাস্থ্যকর। কারণ একজন লেখক যখন একাধিক সংখ্যায় লিখছে, তার ভেতরে এক ধরনের ভালো লেখার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এবং সে ওনার কাগজের চাইতে অন্য আরেকটা কাগজে আরো বেশি ভালো লেখাটা দেওয়ার চেষ্টা করছে। এটা আমি এখানে আমার একটু ডিফার করি। এতে হয় কি, লেখকের ভাবনার জায়গাটা কিন্তু হয়ে যায়, মানে কিন্তু আমি যদি মনে করি যে প্ল্যান করি আগে থেকে, পরিকল্পনা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে সেটা মনে হয় যে ভালো। সেটা ডিপেন্ড করে লেখকের পরিকল্পনার ক্ষমতা, তবে এবং কত সময় ধরে। এখন যদি এরকম হয়ে যায় বিষয়টা, সেক্ষেত্রে খারাপ। ঈদ সংখ্যা বেরোবে, তার 10 দিন আগে বা 15 দিন আগে আমি 2টা লেখা তৈরি করলাম, সেটা যদি হয় সেটা নিশ্চয়ই সেটা ঠিক না। কিন্তু যদি পরিকল্পনা থাকে, এটা তো একটা সারা বছরের একটা জিনিস, বছরে একবার হচ্ছে। সুতরাং আমি যদি সারা বছরে 3টা ভালো লেখা তৈরি করতে পারি, 4টা ভালো গল্প তৈরি করতে পারি, 2টা ভালো উপন্যাস তৈরি করতে পারি, 2টা ভালো প্রবন্ধ যদি আমি। এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, যেটা আমি একটু আগে বললাম, যে ঈদ সংখ্যাটা হচ্ছে আমাদের সাহিত্যের প্রধান প্ল্যাটফর্ম। এইটা বইমেলা না, কিন্তু আপনি একটা বইতে একটা লেখা দিতে পারছেন, একটা উপন্যাস দিতে পারছেন, অথবা 8-10টা ছোট গল্প দিতে পারছেন। ওইখানে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার, একটা বড় আয়তনের কোনো লেখা যদি আপনি লিখতে যান, সবসময় সম্ভব হবে না, কারণ ওইটা পাঠকের জন্য সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। কিন্তু ঈদ সংখ্যায় আমরা যখন একটা উপন্যাস ছাপি, যেটা হয়তো সাধারণভাবে যে বই দেখি, সেই বইয়ের অনেক সময় 100 পৃষ্ঠা 120 পৃষ্ঠার জিনিসও কিন্তু ঈদ সংখ্যায় উপন্যাস হিসেবে হচ্ছে। সেটা কিন্তু সারা বছর দৈনিকের যে সাহিত্য পাতাগুলোতে আপনার এটা ছাপার কোনো সুযোগ নেই। দৈনিকের সাহিত্য পাতাগুলোতে একটা বড় আয়তনের একটা গল্প, আমি বলছি ছোট গল্প মানেই যে সবসময় ছোট আয়তন তা না,
অনেক সময় আয়তন কিছু কিছু গল্পের আয়তন প্রায় উপন্যাসের মতো অনুপন্যাসের মতো হয়ে যাচ্ছে, সেইগুলো ছাপা যাচ্ছে না। যত বিচিত্র ধরনের প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী বা ইত্যাদি নানা ধরনের লেখা আমরা ঈদ সংখ্যায় যুক্ত করতে পারি যে কোনো ঈদ সংখ্যাতেই, সেইটা সারা বছর কিন্তু সম্ভব হয় না। তো সুতরাং লেখকরাও যদি পরিকল্পনা করেন যে আমি আগামী বছর দুটো ঈদ সংখ্যায় লিখব, দুটো লেখাই যদি উনি বছরভর তৈরি করেন, তাহলে যেটা আঞ্জির আশঙ্কা করছেন যে সৃষ্টিশীলতার ক্ষেত্রটা সীমাবদ্ধ হয়ে যাবে কিনা, সেরকম হওয়া কথা। এবং আমি মনে করি যে পরিকল্পনাটা থাকা উচিত। আমি একটা বলি যে মানে লেখকের পরিকল্পনা তো থাকতে হবে, লেখকের আন্তরিকতাটা দরকার আছে, খুবই আন্তরিকতা, পরিকল্পনা। এবং আমি মনে করি ঈদ সংখ্যাগুলো সেটাই হওয়া উচিত। ঈদ সংখ্যা একটা মানে এমন একটা বিন্দু যেখান থেকে এটা ওই যে মানে আলোক ছড়াবে আর কি। হ্যাঁ, প্রতি ঈদ সংখ্যা একটা নতুন ডাইমেনশন হওয়া উচিত, যে এবারের সাহিত্যে এই ঘরানা সাহিত্যটা তৈরি হলো। লেখকের, আমি একটা লেখকের লেখা পড়বো, আমি ভাববো যে হ্যাঁ আমি এভাবেই লিখবো, বা এটা একটা নতুন একটা বাঁক আসলো, বা নতুন একটা দিক খুললো সাহিত্যের, গল্পের নতুন একটা স্টাইল হলো, কবিতার একটা নতুন মাত্রা আসলো। এই পরীক্ষা নিরীক্ষাটাও ঈদ সংখ্যার মধ্যে দিয়ে করা উচিত। তাতে কি সাহিত্যের একটা নতুন জায়গা পাবে, না হলে কি রিপিটেশন হচ্ছে। এবং আপনি একটা জিনিস জাস্ট দেখেন, রিপিটেশন, আমি যে সংখ্যাটা এই পত্রিকাতে পড়লাম, ওই লেখকের লেখা আবার আরেকটা পত্রিকাতে পড়ছি, রিপিটেশন। জাস্ট একটা গল্প, একটা এমন হয়েছে যে এই গল্পের জায়গাটাই আমার মনে রিপিটেশন। হয় যে চ্যালেঞ্জটা, যে কিভাবে আমরা এই যে সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানটাও ঠিক রাখবো। আচ্ছা, আমার মনে হয় আমরা খানিকক্ষণ আলাপ করলাম যে লেখকের দায় নিয়েই শুধু আলাপ করলাম, কিন্তু আমি সম্পাদনার সঙ্গে যুক্ত 22 বছর ঈদ সংখ্যা বা ইত্যাদি, তো আমাদের সম্পাদকদেরও যথেষ্ট দায় দায়িত্ব আছে। আমরা কিভাবে ছাপবো, কোন লেখা ছাপবো, কিংবা লেখককে আমরা লেখকের সঙ্গে শেয়ার করব বিষয়গুলো, যে না আমি এইভাবে চাই, আমি এই ধরনের লেখা চাই। সুতরাং এইটা সম্পাদনার সঙ্গে যারা যুক্ত তাদেরও খুব বড় একটা দায়িত্ব আছে, যে যে কোনো কিছুই ঈদ সংখ্যাকে যেহেতু আমরা একটা বিশেষ সংখ্যা বলছি এবং বিশেষ জায়গা বলছি সাহিত্যের, সুতরাং যে কোনো কিছুই আমি প্রকাশ করে দিলাম, সেইটার আদৌ কোনো বিশেষত্ব আছে কিনা, কতটুকু আছে, এইটা বোধহয় সম্পাদকদের, সম্পাদনার সঙ্গে যারা যুক্ত তাদের খুব ভাবা দরকার। নাসির ভাই একটা কথা বলি, যে আসলে ভালো লেখা কিন্তু সম্পাদকরাই লিখিয়ে নেয়। এটা কিন্তু একটা ব্যাপার, যে ভালো লেখাটা সম্পাদকরাই লিখে নেয়। তো সম্পাদককে বলতে হবে যে আপনি আমাকে এই ধরনের একটা গল্পের একটা প্লট, সম্পাদককেই ভাবতে হবে। এবং পৃথিবীতে, সারা পৃথিবীর সাহিত্য কিন্তু এই সম্পাদকদের মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছে, সম্পাদনার মধ্যে দিয়ে সাহিত্য তৈরি হচ্ছে। তো সে যেহেতু ভালো লেখাটা সে লিখিয়ে নিচ্ছে, কাজেই আমার মনে হয় যে যেটা নাসির ভাই বলেন, এটা খুব দরকার, খুবই দরকার একজন যোগ্য সম্পাদক বা সম্পাদনা পরিষদ, যেভাবেই বলি, সে আইডিয়া দিবে লেখককে যে হ্যাঁ আমরাই এরকম একটা চাচ্ছি। কারণ আমি একটা পত্রিকা করবো, আমার একটা ক্যারেক্টার, আমি কিন্তু জানি আমি কোন ক্যারেক্টারের পত্রিকাটা বাজারে নিয়ে আসবো, তাহলে ওই ক্যারেক্টার বেস আমি লেখককে অ্যাসাইনমেন্ট দিব। তাহলে আমার মনে হয় লেখকের লেখাও একটা বৈচিত্র্য আসবে, উনিও ভাবনাগত দিক থেকে একটু রিল্যাক্স পেলেন, পাশাপাশি যারা পত্রিকা করছেন তারাও একটা মানে একটা নতুন মাত্রা পেলো, যে হ্যাঁ আমি একটা ক্যারেক্টার দিতে পারলাম। তাহলে কিন্তু বৈচিত্র্য হবে। আর না হলে আপনার বাজারে যান, দেখবেন রিপিটেশন হচ্ছে। অবশ্যই, কারণ লেখকরা আমরা যেরকম দেখি অনেক সময় লেখাই তার মাথায় এসে মানে পাড়ি দিতে থাকে যে তুমি আমাকে সৃষ্টি করো, আবার লিখে নিতে হবে। এই জন্য এই প্রেরণাটা যে সবসময় লেখকের থাকে তা কিন্তু না। তখনই কিন্তু সম্পাদকরা যদি তাকে একটু গাইড করে, হেল্প করে, তাহলে কিন্তু তার নানান ধরনের যে বিকাশ সেটা সবকটাই সম্ভব। এবং সেইটার জন্যই মনে হয় যে ঈদ সংখ্যাটা একটা বড় ভূমিকা রাখতে পারে। সারা বছরের যে পরিকল্পনার কথা নাসির ভাই বললেন, সেটা আসলে দুই দিক থেকেই থাকতে হবে। যারা ঈদ সংখ্যা করছেন তাদেরও থাকতে হবে, এবং যারা লেখক আছেন তাদের তো অবশ্যই থাকতে হবে। দুই পক্ষ মিলেই যদি এটা আরো ভালোভাবে করা যায়, কারণ আমরা এখন যেটা দেখছি যে কয়েকশো উপন্যাস কিন্তু এখন লেখা হচ্ছে ঈদকে কেন্দ্র করে। তো একটা উৎসবকে কেন্দ্র করে যদি আমরা এরকম এত সংখ্যক উপন্যাস বা এত সংখ্যক লেখা ছাপানোর সুযোগ তৈরি করি, তাহলে তো এমনিতেই আমাদের সাহিত্য মান অনেক বেড়ে যাওয়ার কথা, এবং সেটা বাড়ছেও। সেটাকে আরও সমৃদ্ধ করবার জন্যই কিন্তু আমরা এই কথাগুলি বলছি। একটা বিরতির পর খুব মানে এই পরামর্শগুলি একটু জানতে চাইবো, যে কিভাবে আমরা আমাদের এই ঐতিহ্যটাকে আর একটু অন্য ধাপে নিয়ে যেতে চাই। ইরাজ ভাই যেটা বলছিলেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র ঈদে কেন্দ্র না থেকে এটা মাঝখানে যেমন কয়েক বছর আমরা দেখেছি যে বৈশাখে এটা হয়েছে, অর্থাৎ সাহিত্যটাকে নানান সময়ে ছড়িয়ে দেওয়া, সাহিত্যটাকে একটা সময়ের মধ্যে যাতে আমরা মানে এটা বিকাশটা হয়তো আরো বেশি ভালো হবে। কারণ প্রত্যেকটা সময়ই কিন্তু স্টেট অফ মাইন্ডটা ডিফারেন্ট থাকে,
লেখকের, ফলে তার লেখাটাও কিন্তু ওই অনুযায়ী অনেক হয়। বৈচিত্র্যপূর্ণ হওয়ার কথা। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছে আজকে বাংলাদেশের নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আনজিল লিটন, এই যেটা মানের কথা আমরা বলছিলাম, যে মানটা ধরে রাখা এবং আরেকটু বাড়ানো, কারণ যখনই সংখ্যাটা আমরা দেখছি, এই মুহূর্তে আমার কাছে সংখ্যাটা নেই, কিন্তু এটা 100-র উপরে উপন্যাস ছাপা হচ্ছে এবং প্রায় 30টির বেশি সংখ্যা ইতিমধ্যেই বাজারে আছে। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ, এখানে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি যাতে মানটা ভালো থাকে। মানটা ভালো রাখার জন্য আমি মনে করি যে আসলে এখন থেকে একটা পরিকল্পনা থাকতে হবে, এবং এই যে যারা সম্পাদনা করছেন, যিনি সম্পাদক এবং সম্পাদনা সহযোগী বলি, নির্বাহী সম্পাদক বলি, তাদেরকে একটা একটা কমিটমেন্ট থাকতে হবে, একটা ডেডিকেশন থাকতে হবে। পত্রিকা কিন্তু হুট করে হয় না। পাবলিকেশন এমন একটা জিনিস, পাবলিকেশন কিন্তু একদম ভেতর থেকে হয়। পাবলিকেশন, পত্রিকার গন্ধ কিন্তু তার ভেতরে রাখতে হবে। এটা হুটহাট করে যে আমি 10টা বিজ্ঞাপন পেলাম, পত্রিকাটা একটু ঈদসংখ্যা করে ফেললাম, এইভাবে করলে কিন্তু ঈদসংখ্যার ওই জায়গাটা দাঁড়াতে পারবে না। আমি ঈদসংখ্যা করব বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য, তাহলে একটা সুন্দর একটা জায়গায় গেলে মানটাকে রক্ষা করা যাবে আমার কাছে মনে হচ্ছে। এবং লেখককে দিয়ে লিখাতে হবে, যেমন কোন লেখক কি লিখতে পারেন, কোন লেখকের পাঠক কোন লেখককে কিভাবে চায়, সেটাও কিন্তু সম্পাদককে বুঝতে হবে। সেটা যদি শক্তির জায়গাটা কোথায়, শক্তির জায়গাটা, এবং পাঠকের নার্ভটা কিন্তু বুঝতে হবে সম্পাদককে, যে হ্যাঁ আমি একটা ঈদসংখ্যা করছি, আমার পাঠক এরা হবে, এই পাঠকটা এই লেখককে খোঁজে এবং ওই লেখকের কাছ থেকে এই ধরনের লেখা আশা করে। এইটা কিন্তু সম্পাদকের এটা তো আর জরিপ করে হয় না, তার ওই উপলব্ধিটুকু বা ওই অনুভূতিটুকু থাকতে হবে। আমার মনে হয় তাহলে একটা মান রক্ষা করা যাবে। আর আরেকটা মান রক্ষা করার উপায় হলো যে লেখক যখন একটা পত্রিকা থেকে একটা টেলিফোন পান, যে বা একটা অফার পান যে হ্যাঁ তাকে লিখতে হবে ওই পত্রিকাতে, সঙ্গে সঙ্গে যেন তিনি তার দায় থেকে সেই জন্য আগে নিজেকে বিচার করে যে হ্যাঁ আমি কোন মানের লেখক, আমার কতটুকু লেখা উচিত। শুধু পাতা ভরার জন্য লিখবো না, আমরা লিখব যেন পাঠক এবং বাংলা সাহিত্য, পাঠক যেমন উপকৃত হয়, বাংলা সাহিত্য যেন সমৃদ্ধ হয়, এই বোধটুকু লেখকেরও থাকতে হবে। তো লেখক, পাঠক, সম্পাদক, এটা কিন্তু আসলে একটা একই বৃত্তে, একই সুতোয় গাঁথা, একটা টিম। এবং একটা ঈদসংখ্যার জন্য যে পরিমাণ কষ্ট হয়, পত্রিকা করতে গেলে যে পরিমাণ কষ্ট হয়, রাত জেগে এই ট্রেসিং করা, প্লেট করা, ভুল হয়ে যাওয়া, আবার ফর্মা চেঞ্জ করা, সব হয়ে গেল, দেখা গেল যে পত্রিকার একটা বানান ভুল হয়ে গেছে। কোনো পত্রিকা কিন্তু সঙ্গে সঙ্গে প্লেট চেঞ্জ করে আবার নতুন করছে। এবং টেনশন, নাসির ভাই তো জানেন, আমি নিজেও আমার অভিজ্ঞতা, অনেকদিন ছিলেন ঈদসংখ্যা, আমি অনেক ঈদসংখ্যা করেছি আমার হাতে। আমি আগে দৈনিক মানুষজনে ছিলাম, তখন বেশ ঢাউস করেছি, প্রচুর কষ্ট, প্রচুর, একদম জান শেষ হয়ে যায় একটা পাবলিকেশন করাটা। অবশ্যই। তো সেই জায়গা থেকে আমরা আসলে সুন্দর এবং খুব সমৃদ্ধময় ঈদসংখ্যা চাই, লেখকের এবং সম্পাদকের আন্তরিকতার মধ্য দিয়ে। অবশ্যই লেখক এবং সম্পাদকের যে সম্পর্কটা, সেইটা নাসির ভাই অনেক ক্ষেত্রেই খুব কঠিন। এই জন্য কঠিন যে লেখক অনেক সময় মনে করে যে সম্পাদক তার উপরে, তার সৃজনশীলতার উপরে কর্তৃত্ব করছেন কিনা, আবার সম্পাদককেও ওইটি রাখতে হয় যে লেখক তার সৃজনশীলতার মধ্যে থেকেই তার চাহিদাটা পূরণ করতে পারছেন কিনা। এই জিনিসগুলি আসলে কতটুকু বাস্তব ক্ষেত্রে আমরা প্রয়োগ হতে দেখি, নাকি মাসের একটা রেডিমেড লেখাই আমরা ছাপাই? অনেক ক্ষেত্রেই হয়তো তাই হয়, যেটা আপনি বললেন যে রেডিমেড লেখা যা পাচ্ছি হয়তো সেটাই ছেপে দিচ্ছি। অনেক ক্ষেত্রেই হয়, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এটা কাঙ্ক্ষিত না। লেখা সম্পাদক বা সম্পাদনা পরিষদের যারা আছেন তারা নিশ্চয়ই লেখাটা পড়বেন, লেখাটার বিষয় নিয়ে ভাববেন, এবং তারপরে যদি তার কোনো প্রতিক্রিয়া থাকে, মন্তব্য থাকে, লেখকের সঙ্গে সেটা শেয়ার করবেন। এবং লেখক এবং সম্পাদকের মধ্যে, সম্পাদনার সঙ্গে যারা যুক্ত, তাদের একটা পারস্পরিক একটা বোঝাপড়ার জায়গা থাকতে হবে। তা নাহলে লেখক যদি ওইভাবে ভাবেন, তাহলে সেটা একটা সমস্যা, যে আমার লেখা আমার সৃজনশীলতার উপর অন্য কেউ হাত দিচ্ছে কিনা। আবার সম্পাদকও যদি মনে করেন যে আমি তো সম্পাদক, সুতরাং আমি হচ্ছি শেষ ব্যক্তি, আমার হাত দিয়ে যাচ্ছে, আমি বোধহয় কিছু একটা এখানে আমার অথরিটি আছে করার মতো, তো এটা কোনোটাই ঠিক না। আমি যেটা বললাম যে পারস্পরিক বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। আর বোঝাপড়াটা তখনই সম্ভব যদি সম্পাদনার সঙ্গে যিনি বা যারা যুক্ত, তারা যদি পুরো লেখাটা পড়েন,
আয়ত্ত করেন, উপলব্ধি করেন, তাহলে তিনি লেখককে, যদি তার কোনো অবজারভেশন থাকে, তার কোনো বিষয়ে মন্তব্য থাকে, পরামর্শ থাকে, তাহলে তিনি লেখককে সেটা বোঝাতে সক্ষম হবেন। এবং আমি যেমন আমার এবারের ঈদ সংখ্যাতেই আমি একটা লেখায় দেখেছি, একটা লেখা যেখানে শেষ করেছেন একজন লেখক, তারপরে আরও একটা বড় অনুচ্ছেদ ওর সঙ্গে যুক্ত হয়েছে। আমি লেখাটা পড়ার পরে আমি লেখককে বললাম যে ভাই, আপনি যেখানে শেষ করেছেন এটাই শেষের জন্য যথেষ্ট, ওই পরের যেটা রেখেছেন এটাকে আমার কাছে বাহুল্য মনে হচ্ছে, আপনি কি অ্যাগ্রি করেন কিনা, আমার সঙ্গে একমত কিনা। এবং উনি একমত পোষণ করেছেন। উনি যখন ওনাকে আমি দ্বিতীয়বার ভাবার সুযোগটা দিয়েছি, তখন কিন্তু উনি ভেবেছেন এবং উনি বলেছেন তাই তো, হ্যাঁ, ওই জায়গাটায় যেখানে শেষ হয়েছে সেখানেই চমৎকার একটা শেষ হতে পারে। কিংবা আরেকজন খুব বিখ্যাত প্রাবন্ধিক আমাদের এখানকার, উনি দুটো লেখা দিয়েছেন, দুটোর কোনোটাই আসলে আমার মনোপুত হয়নি, আমার বা আমাদের সম্পাদনা পরিষদে মনোপুত হয়নি। আমরা ওনাকে বলেছি যে সরি, যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। এইটা যদি আমরা ওই বোঝাপড়ার সম্পর্কটা লেখকের সঙ্গে সম্পাদনা পরিষদের থাকে, তাহলে তাতে সেটা সম্ভব সেইভাবে, এবং সেটাই হওয়া উচিত, এবং সেইভাবেই ভালো লেখা বেরিয়ে আসে। হ্যাঁ, হয়তো অনেক লেখকই খুব সৃজনশীল, অনেক লেখকের লেখার ব্যাপারেই পরীক্ষিত, তাদের ব্যাপারে খুব বেশি কিছু বলার নাই, কিন্তু তারপরও সম্পাদনার সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে লেখাটা পড়া, না পড়ে পুরো সংখ্যাটাকে একটা সিনক্রোনাইজ করার ব্যাপার আছে, সেখানেও তো আসলে মানে নানা কিছু থাকে। আমি হয়তো এখন এটা বলাটা ঠিক হবে কিনা, যেমন অনেক পত্রিকাতেই আমি দেখেছি 3টা লেখার মধ্যে বানান রীতি 3 রকমের। তাহলে যেটা হলো, হয়তো লেখকের কাছ থেকে যেটা পেয়েছেন, আজকাল আমরা সফট কপি পাই বেশিরভাগ ক্ষেত্রেই, ওই সফট কপিটা ছাপা হয়ে গেছে। কিন্তু ওই যে যেটা বললেন যে সমন্বয়ের ব্যাপারটা, নানাভাবে, এটা আমি বানানের কথা বললাম, শুধু বানান নয়, নানা কিছুরই একটা সমন্বয়ের ব্যাপার থাকে। এই যে 600 পৃষ্ঠার একটা ঈদ সংখ্যা বা 500 পৃষ্ঠার একটা ঈদ সংখ্যা, এর মধ্যে এত বিষয়ের বৈচিত্র্য থাকে, ওর মধ্যে কিন্তু আপনার একটা ঐক্যতানও থাকতে হবে। আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আমরা একটা বিষয় খুব, আমার মনে হয় আলোচনাটা আসেনি, সেটা হলো যে ঈদ সংখ্যার আর্টিস্টের মানে কন্ট্রিবিউশনটা, এটা অনেক অনেক মানে মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর্টিস্ট, একটা ইলাস্ট্রেশন, যিনি ইলাস্ট্রেশন করে, একটা উপন্যাস ইলাস্ট্রেশন, এটা একটা ব্যাপার কিন্তু, এবং পত্রিকাটা কিন্তু খুলে দেবে সেই আলটিমেট ইলাস্ট্রেশন। আমি মনে করি একজন ইলাস্ট্রেটর যিনি হবেন, যিনি ড্রয়িংটি করছেন, তাকেও কিন্তু অনেক সচেতন থাকতে হবে। এবং ঈদ সংখ্যার প্রথম দর্শনটা যিনি দেন, সেটা ইলাস্ট্রেটরের মাধ্যমে, এবং উপন্যাসের যে ইলাস্ট্রেশন পাঠকের স্বাদটাকে বদলে দেয় অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে এটা একটা বিজ্ঞাপনের মতো কাজ করে কিন্তু, কারণ আমরা কিন্তু অনেকগুলির মধ্যে থেকে একটা পছন্দ করি। আগে আমাদের আবার ভালো ইলাস্ট্রেটরও কিন্তু দরকার। আমরা দেখছি যে আসলে খুব পত্রিকার আঁকার জন্য যে মানে যারা আঁকছেন, মানে পত্রিকা আঁকার মতন ইলাস্ট্রেটর একটু আলাদা দক্ষতার প্রয়োজন আছে। এবং এই ছবি দেখে কিন্তু আমরা অনেক সময় গল্প বা উপন্যাস নির্বাচন করি, আগে পড়বো, যে কোনটা দেখে ভালো লেগে গেল ইলাস্ট্রেশনটা দেখে, তখন মনে হলো যে এটা আগে পড়ি। আমি মনে করি চিত্রশিল্পী যারা, তাদেরকেও একটা আন্তরিকতা দরকার আছে। সেখানেও বেশ কয়েকজন কিন্তু পেশা হিসেবে নিয়েছেন, সেটা একটা পজিটিভ আমার মনে হয়। এখানেও কাজ করার একটা বিশাল ক্ষেত্র রয়ে গেছে, ইলাস্ট্রেশন, অলংকরণের ক্ষেত্রে বা কিংবা প্রচ্ছদের ক্ষেত্র। আপনি দেখবেন যে অনেক ঈদ সংখ্যা বেরোয়, কিন্তু প্রচ্ছদ নিয়েও আমার মনে হয় যে ভাবার প্রয়োজন অবশ্যই। এবং অঙ্গসজ্জাটাও একটা ব্যাপার আছে, পত্রিকার পাতার অঙ্গসজ্জা যেটা কেমন হবে। ইরাজ ভাই, আপনার কাছ থেকে একটু এই ক্ষেত্রেই জানতে চাই যে প্রচুর সংখ্যা বের হচ্ছে এবং সেগুলির কলেবর বের হচ্ছে। প্রথমে যেটি বলছিলাম, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা সাহিত্যের উৎকর্ষের জন্য নাকি বিজ্ঞাপনের সহজলভ্যতার জন্য, আমরা কোন দিকে যাচ্ছি? কারণ দুইটার কিন্তু মাঝখানে খুবই বলা যায় যে মানে যে কোনো একটা আর একটাকে ধ্বংস করে ফেলতে পারে। যদি খুব শক্ত করে বলি, তাহলে বলবো যে 2-1টি ব্যতিক্রম ছাড়া বা 3-4টে ব্যতিক্রম ছাড়া এটার পেছনে বিজ্ঞাপনের একটি বড় ভূমিকা আছে। ঈদ সংখ্যার এই যে প্রাবল্য বা একটা প্রচুর স্রোতের মতো ঢুকছে ঈদ সংখ্যা, কিছু কাগজ ছাড়া, যারা গুছিয়ে চিন্তা করে সারা বছর ভেবে কাগজ করে, তারা ছাড়া বাকি যারা আসছে তাদের পেছনে বাণিজ্যিক একটা চিন্তা অবশ্যই আছে। আর বাণিজ্যিক চিন্তাটা থাকাটা কোনো অপরাধ নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওইটা সাহিত্যকে ছাপিয়ে গিয়ে শুধু ব্যবসা বুদ্ধিটাই কাজ করবে আপনার মাথায়, সেই পর্যন্ত ঠিক আছে। সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য বাণিজ্যতার সঙ্গে হতেই পারে, সেটা তো হতেই হবে, না হলে পৃষ্ঠপোষকতা না থাকলে যাবে। সংখ্যা সেই দিকেই যাচ্ছে, আমরা আশা করি সামনে এই দিকেই গতি পাক। কিন্তু আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।
এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।